প্রায় অনেক বছর যাবৎ মুসলিম মেয়েদের টার্গেট করছে বেশ কিছু হিন্দু উগ্রবাদী ব্রাহ্মণবাদী সংগঠন। তারা হিন্দু যুবকদের চাকরির লোভ দেখিয়ে তাদেরকে লেলিয়ে দিচ্ছে মুসলিম মেয়েদের পেছনে। মুসলিম মেয়েদের তারা প্রেমের ফাঁদে ফেলে হয়তো ভারতে পাচার করছে, নয়তো সতীত্বহানি করে জীবন ধ্বংস করছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের কিছু সচেতন মানুষ এই বিষয়ে সরব হলেও জ্ঞানীগুণী আলেমরা এই বিষয়ে কোনো কাজ করছেন না। প্রশ্ন হলো যে মুসলিম মেয়েদের রক্ষা আমাদের ব্যক্তিগত, ধর্মীয়, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব কি, খোলাসা করার জন্য। প্রথম কথা হলো, এই যে ব্লেম করছেন জ্ঞানীগুণী আলেমরা কিছু করছেন না, আপনি কিভাবে জানেন কিছু করছে না? কিছু করার মানে কি আপনার মতো চিরকুট নিয়ে নিয়ে ঘোরা আর কিছু করার নাই? এটা হলো একটা বড় সমস্যা। আমার মাথায় কিছু একটা ঢুকছে, কোন একটা জিনিস আমার কাছে চোখে পড়ছে, এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আরো যে হাজারো কাজ আছে সেগুলো আমার কাছে আর গুরুত্বপূর্ণ না। তখন এবার এটা যারা একটু করছে না মনে হয় তাদেরকে ব্লেম করা, অভিযোগ করা। আমরা নিজেকে নিয়ে যতটুকু চিন্তা করি এর চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবি। আমাকে আল্লাহ তাআলা কোনো কাজ করার ফিকির দিয়েছেন, আমি সেটার জন্য জান ফেদা হয়ে যাব। কেউ করছে না, এটার জন্য ব্লেম করা, অভিযোগ করা, এটা আমার দায়িত্ব না, এটা আমার কাজ না, এটা আল্লাহ তাআলার কাজ। আল্লাহর কাজ আমি আমি কেন নিচ্ছি হাতে? এটা একটা জটিলতা। এবার আসল মূল বিষয়, বেশ অনেক দিন থেকে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে এই জাতীয় অনেক লেখা জোকা, অনেক ফেসবুক গ্রুপ, অনেক ফেসবুক আইডিতে, হিন্দুদের বিভিন্ন নামে খোলা আইডিতে এ ধরনের প্ররোচনা দেওয়া হয় যে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলা হোক, অমুকে তারা বিভিন্ন অমুসলিমদের অনেক আইডি থেকে লেখা হচ্ছে যে তারা অনেকে ফাঁদে ফেলেছে, এই করেছে সেই করেছে, তাদের সে সমস্ত অপকর্মের ফিরিস্তি তারা প্রকাশ করে। এগুলা কোনটা সত্য আর কোনটা রিউমার, কোনটা গুজব, কোনটা এখানে একটা খারাপ সিচুয়েশন তৈরি করার জন্য প্ল্যান ওয়াইজ, এটা দেখভাল করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা গত 1 বছর যাবতীয় প্রায় বা আরো আগে থেকেই এগুলো যখনই আমাদের চোখে পড়ছে, আমরা বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, তাদেরকে, সরকার বিভিন্ন এজেন্সিকে, পার্সোনালি আমি বিভিন্ন জনকে জানিয়েছি যে আপনারা এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তাদের কেউ কেউ আমাকে রিপোর্ট দিয়েছেন যে এর কিছু কিছু পাইছি আমরা ফেক, আবার কিছু কিছু আছে রিয়েল। তো কোনটা রিয়েল কোনটা ফেক সেটা তাদের বাইরে করা দরকার। এমনকি যারা ফেক আইডি থেকে এগুলো করে এখানে দাঙ্গা বাঁধানোর জন্য বা নানা রকমের সমস্যা তৈরি করার জন্য, সেগুলো খুঁজে বের করা দরকার, কারা সেগুলো করছে, কেন করছে। আর যেগুলো রিয়েল সেগুলোকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। একেবারে সব উড়াই দেওয়ার মতো না যে সব ফেক। কদিন আগেও একটা নিউজ আমরা দেখেছি, মেইন স্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছে এরকম একটা ঘটনা যে মেয়েকে শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করেছে একজন হিন্দু যুবক। এই যে ঘটনা, এই ঘটনাগুলো যদি প্রতিকার না হয় তাহলে একটা দেশে অশান্তি সৃষ্টি হয়। এ ধরনের বিষয়গুলো মানুষের মনের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়। অতএব এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দায়িত্ব পালন না করে, এর দায় মূলত তাদের। আমাদের উচিত মানুষকে সতর্ক করা। বিবাহ বহির্ভূত সম্পর্ক মানুষের ধ্বংস ডেকে আনে। মুসলমান যুবক যুবতীও যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, এটাও দেখবেন এই নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল, গন্ডগোল, ফাসাদ, আত্মহত্যা, মা বাবার অবাধ্যতা, মাদকাসক্তি, নানান অশান্তির দিকে চলে যায়। এবং এগুলো যদি শেষ পর্যন্ত সংসারেও নিয়ে যায়, অর্থাৎ উভয়ের মধ্যে যদি বিয়েও হয়, তারপরও শান্তি খুবই কম হয়। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার আমাদের দেশে এস্টাবলিশ করা হয়েছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ছেলে মেয়েদের অবাধ মেলামেশাকে স্বাভাবিক করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের মাখামাখি করতে শিক্ষা কর্তৃপক্ষ তাদের থেকে এবং প্রশাসন থেকে যে আপনার বাধ্যবাধকতা এনজিওগুলোর চাপে করা হয়, এগুলোর বিরুদ্ধে অভিভাবকরা রুখে দাঁড়ানো উচিত যে আমাদের সন্তানদের এখানে ডলাডলি মাখামাখির জন্য আমরা পাঠাই নাই, পড়ালেখা করার জন্য পাঠাইছি। এই শয়তানি কর্মকাণ্ড বন্ধের জন্য অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলা উচিত, প্রশ্ন তোলা উচিত, তাহলে সেক্ষেত্রে এগুলো বন্ধ হবে। অতএব এই বিবাহিত জিনিসটাই মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। আর সেখানে অমুসলিম, অন্য ধর্মাবলম্বী, তাদের কেউ যদি কোনো লোভও দেয়, এমনকি ইসলাম গ্রহণ করার লোভও দেয়, তারপরেও তার সাথে হারাম সম্পর্ক করা উচিত না। মুসলিম মেয়েরা নিজেদের সব হারিয়ে ধ্বংস করে তারপর আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য আমরা তাদেরকে সতর্ক করছি। বাড়ির রাইজার থেকে গ্যাস নিয়ে 4-5 বছর ধরে চা বিক্রি করতেছি, তাহলে কি আমার টাকা হালাল হবে নাকি হারাম? রাইজার থেকে গ্যাস নিয়ে বিক্রি করেছেন, আপনার বৈধ লাইন যদি থাকে, মিটার থাকে বা মাসে মাসে বিল দেওয়ার সিস্টেম থাকে, সেখান থেকেও লাইন নিয়ে যদি আপনি চা বিক্রি করেন তাহলে সেটা নাজায়েজ কাজ। কেন?
কারণ আপনার এই লাইনটা বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়নি, আবাসিকের জন্য দেওয়া হয়েছে। গ্যাস বিক্রি কর্তৃপক্ষ গ্যাস বিক্রি করার সময় ব্যবসার উদ্দেশ্যে করলে সেটা একটা রেট রেখেছেন, আবাসিক বাড়ির জন্য আরেকটা রেট রেখেছেন। এখানে ভর্তুকি ইত্যাদি থাকে আমরা জানি। তো ভর্তুকি কোথায় দেওয়া হবে না হবে সেটা কর্তৃপক্ষের এখতিয়ারাধীন বিষয়। যেহেতু ব্যবসায় আপনি ব্যবহার করেছেন, এটা আপনার জন্য নাজায়েজ হয়েছে, অবশ্যই আপনার এই উপার্জন হালাল উপার্জন হবে না যদি আপনি চোরাই করা গ্যাস বা অবৈধ পথে নেওয়া গ্যাস দিয়ে চা বানায় সেটা বিক্রি করে উপার্জন করেন। এখন করণীয় কি? করণীয় হলো প্রথমত আপনি কমার্শিয়াল লাইন থেকে নিয়ে চায়ের দোকান বা ব্যবসা করার চেষ্টা করবেন, অথবা যেটুকু হয়েছে এই কয়েক বছর যে পরিমাণ গ্যাস আপনি খরচ করেছেন কমার্শিয়াল হলে কি পরিমাণ যেত সে টাকাটা সরকারি ঘরে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওখানে যে কোনোভাবে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন। এর মাধ্যমে আপনি দায়মুক্ত হতে পারেন।